আমার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া এমন এক সত্য ঘটনা শোনাব যা আজও আমাদের মনে আতঙ্ক জাগিয়ে তোলে। ঘটনাটা ছিল 2005 সালের পিরোজপুর জেলার এক ছমছমে গ্রামে। এই ভয়ানক ঘটনাটা মূলত ঘটেছিল আমার মেজ ভাইয়ের সাথে। একদিন ঠিক সন্ধ্যার মুখে ভাইয়া মাঠে গিয়েছিল আমাদের গরুগুলোকে ফিরিয়ে আনার জন্য। আপনারা তো জানেনই, গ্রামের দিকে মাগরিবের আজানের আগের সময়টা কেমন রহস্যময় আর থমথমে থাকে। ঠিক ওই মুহূর্তেই ভাইয়া মাঠে পৌঁছালে, কিন্তু সে জানত না যে সেই সন্ধ্যায় তার জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। তো ভাইয়া যখন মাঠে গেল, হঠাৎ দেখল গরুগুলো কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। কেন যেন তারা পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো। ভাইয়া তো অবাক। সে অনেক চেষ্টা করল গরুগুলোকে শান্ত করে রশি ধরতে, কিন্তু কোনোভাবেই পারছিল না। ভাইয়ার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সে কিছুটা ঘাবড়েও গিয়েছিল। হঠাৎ করে একটা গরু সজোরে দৌড় দিল আমাদের বাড়ির ঠিক পাশেই থাকা একটা বাগানের দিকে। ওই বাগানটার নাম ছিল সবেদের বাগান। ওই বাগানটা সম্পর্কে এলাকায় অনেক ভয়ঙ্কর কথা প্রচলিত আছে। জায়গাটা প্রচণ্ড রকমের অভিশপ্ত। শুনলে বিশ্বাস করবেন না, ওই বাগানের আশেপাশে যে পরিবারগুলো থাকে তাদের বাড়ির কোনো পুরুষ মানুষ বেশি দিন বাঁচে না। কোনো না কোনো অদ্ভুত দুর্ঘটনায় তারা মারা যাবেই। ওই এলাকায় পুরুষ মানুষ টিকে থাকাই যেন দায় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এরপর আমার ভাইয়ার সাথে যা ঘটল সেটা শুনলে আপনি চমকে উঠবেন। গরুটা যখন ওই বাগানের ভেতর ঢুকে গেল, ভাইয়াও তার পেছন পেছন দৌড়াতে লাগলো। কিন্তু বাগানের ভেতরে ঢোকার পর অদ্ভুতভাবে গরুটা একটা গাছের সামনে গিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া যখন গরুটাকে ধরতে যাবে, ঠিক তখন তার কেন যেন মনে হলো আশেপাশে কেউ একজন আছে। সে অনুভব করতে পারছিল যে অন্ধকার থেকে কেউ তাকে দেখছে। ভাইয়া যখন সাহস করে সামনের দিকে তাকালো, তখন তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল বিশাল লম্বা ধবধবে সাদা কাপড় পরা কিছু একটা তার সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া মাথা উঁচু করে দেখার চেষ্টা করল যে ওটা আসলে কি, কিন্তু যখন সে উপরের দিকে তাকালো, দেখল ওই বিশালাকার অবয়বটার কোনো মাথা নেই। মাথা ছাড়া ওই লম্বা জিনিসটাকে দেখে ভাইয়া শুধু মা বলে একটা চিৎকার দেওয়ার সুযোগ পেয়েছিল। তারপরই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভাইয়ার ওই চিৎকার আমার আম্মু শুনতে পেয়েছিলেন। যদিও আমরা বাকিরা তেমন কিছু শুনতে পাইনি, কিন্তু মায়ের কান তো ঠিকই বুঝতে পেরেছিলেন তার সন্তান বিপদে পড়েছে। আম্মু সাথে সাথে বাগানের দিকে দৌড় দিলেন। আমরাও আম্মুর পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। আম্মু দৌড়াতে দৌড়াতে কাঁদছিলেন আর বলছিলেন, আমার ছেলে মনে হয় আর নেই। কারণ আমরা সবাই জানতাম ওই বাগানটা কতটা অভিশপ্ত আর খারাপ একটা জায়গা। পুরো এলাকার মানুষ ওই জায়গাটাকে এড়িয়ে চলত। আমরা যখন বাগানে পৌঁছালাম, দেখলাম ভাইয়া সেখানে নিথর হয়ে পড়ে আছে। আমরা পানির জন্য চিৎকার করতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ভাইয়ার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল। অবস্থা খুবই শোচনীয় ছিল। শেষ পর্যন্ত আমার বোন কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসলো। পাশের একটা খাল থেকে পানি এনে ভাইয়ার মুখে ছিটানোর পর তার জ্ঞান ফিরল। আমরা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলাম। পরের দিন ছিল পহেলা বৈশাখ। সকাল থেকেই বাড়িতে পহেলা বৈশাখের একটা আমেজ ছিল। রান্নাবান্নার প্রস্তুতিও ছিল বেশ ভালো। আমি তখন অনেক ছোট, তাই ভাইয়া আমাকে তার কাঁধে তুলে নিল। আমাদের গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা মাটির আর খুব খারাপ। ভাইয়া আমাকে কাঁধে নিয়ে পাশের গ্রামে গেল, যেখানে মেলা বসেছিল। মেলায় আমরা অনেক আনন্দ করলাম, কিন্তু ফিরতে ফিরতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেল। আমি সাথে ছিলাম বলে আম্মু খুব একটা চিন্তা করেননি। ভেবেছিলেন আগের দিন একা ছিল বলেই হয়তো সমস্যা হয়েছিল। মেলা থেকে ফেরার সময় আমরা অনেক কিছু কিনলাম, সাথে একটা জ্যান্ত মুরগিও নিয়ে আসলাম। তখন তো আর এখনকার মতো মুরগি ড্রেসিং করার ব্যবস্থা ছিল না, তাই জ্যান্তই নিয়ে আসতে হতো। কিন্তু বাড়িতে ঢোকার ঠিক আগ মুহূর্তে মাগরিবের আজান পড়ল। আমরা যখন বাড়িতে ঢুকলাম, আম্মু মুরগিটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন।
মুরগিটার পুরো শরীর কেমন যেন গাঢ় নীল বর্ণ ধারণ করেছে। আম্মু এটা দেখে ভয় পেয়ে গেলেন এবং দ্রুত দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে কি যেন একটা টুকটাক করলেন। আমি ঠিক জানি না ওটাকে কি বলে, কিন্তু মা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। এরপর মুরগিটা জবাই করে রান্না করা হলো এবং আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য যার যার ঘরে চলে গেলাম। আমাদের বাড়িতে মোট 6টা ঘর ছিল। মাঝখানের ঘরটা ছিল সবচেয়ে বড়। সেই ঘরেই আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। ঘরের এক কোণের খাটে আমার 2 ভাই আর একজন মেহমান শুয়েছিল, আর অন্য কোণের খাটে আমার 2 বোন আর এক মামি ঘুমাচ্ছিলেন। কিন্তু সেই রাতের অন্ধকার যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের ঘরের পাশেই বাইরে বের হওয়ার একটা গোপন দরজা ছিল। আমার মার একটা অভ্যাস ছিল, তিনি মাঝরাতে মুড়ি ভাজতেন। রাত তখন প্রায় 12:30 বা 1টা হবে। মা পাশের বাড়ির 2 মামিকে নিয়ে মুড়ি ভাজছিলেন, আর বাইরের সব দরজা তালাবদ্ধ ছিল। হঠাৎ করে এক মামি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলেন এবং জানালার বাইরে তাকিয়ে চিৎকার করে উঠলেন। তিনি দেখলেন দরজার সামনে বিশাল বড় একটা শিয়াল দাঁড়িয়ে আছে। মামি ভয়ে কুঁকড়ে গিয়ে মাকে বললেন, তুমি এখন মুড়ি ভাজা বন্ধ করো, ঘরের ভেতর চলো। গ্রামে পহেলা বৈশাখের রাতকে অনেকে সারানির রাত বলে ডাকে, যে রাতে অশুভ শক্তিরা জেগে ওঠে। আমার বাবা আবার একটু আধ্যাত্মিক ধাঁচের মানুষ ছিলেন। তিনি জিনপরি ছাড়ানোর কাজ জানতেন, তাই আমাদের পরিবারে এই ধরনের ভয় সবসময় একটু বেশি ছিল। কিন্তু মা মামির কথা কানে নিলেন না, তিনি মুড়ি ভাজতেই থাকলেন। এখন শুনুন সেই রাতের আসল হাড়হিম করা ঘটনাটা, যা আমাদের সবার জীবন বদলে দিয়েছিল। ঠিক সেই সময়ে আমার সেজ বোন একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। সে দেখছিল যে আমার মেজ ভাইকে বিছানা থেকে কেউ একজন সজোরে লাথি দিয়ে পা ফেলে দিচ্ছে। স্বপ্নে এটা দেখে বোন হঠাৎ করে জেগে উঠল। সে দ্রুত ভাইয়ার দিকে তাকালো, এটা দেখতে যে গত রাতের ঘটনার পর ভাইয়া ঠিক আছে কিনা। কিন্তু চোখ খুলে সে যা দেখল তাতে তার চিৎকার গলা দিয়ে বের হচ্ছিল না। সে দেখল মশারির ভেতরে ভাইয়া ফুটবলের মতো একদম গোল হয়ে কুঁকড়ে আছে এবং কেউ যেন তাকে অদৃশ্যভাবে উপর থেকে নিচে আছাড় মারছে। বোন সাথে সাথে লাফ দিয়ে গিয়ে ভাইয়াকে ধরার চেষ্টা করল। ভাইয়া যখন বোনের হাতে পড়ল তখন তার পুরো শরীরটা একদম ছেড়ে দিল। কিছুক্ষণ আগে যে কুঁকড়ানো অবস্থা ছিল সেটা মুহূর্তেই বদলে গেল। ভাইয়ার মুখ দিয়ে গোঙানের শব্দ বের হতে লাগলো এবং তার মাথা আর মুখ একপাশে পুরো বাঁকা হয়ে গেল। ঘরের ভেতর তখন কান্নাকাটি আর চিৎকার শুরু হয়ে গেছে। আমরা সবাই ভেবেছিলাম হয়তো অন্য কোনো শারীরিক সমস্যা হয়েছে। চিৎকার শুনে মা আর মামিরা বাইরে থেকে দৌড়ে ঘরের ভেতর চলে আসলেন। সবাই মিলে দোয়া দুরুদ পড়তে লাগলেন। আমার বাবা ওই দিন বাড়িতে ছিলেন না, তিনি যশোরের চাকরিস্থলে ছিলেন। তাই আমরা যারা বাড়িতে ছিলাম যে যা জানতাম তাই পড়ে ভাইয়াকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আম্মু তখন কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছেলে মনে হয় আর বাঁচবে না, তোরা একটু পানি নিয়ে আয়, ওকে শেষবারের মতো একটু পানি খাওয়াই। আমার ছোট ভাই সামনের ঘর থেকে পানি আনতে গেল। সে যখন পানি নিয়ে ফিরছিল সে দেখতে পেল জানলার কাছে সেই অদ্ভুত ছায়াটা দাঁড়িয়ে আছে। কিন্তু ভাইয়ের মায়ার কাছে সেই ভয়ও হার মানল। সে জগ নিয়ে দৌড়ে ভেতরে চলে এলো। আমরা ভাইয়াকে পানি খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে এক ফোঁটা পানিও গিলতে পারছিল না। সেই রাতটা যে আমাদের ওপর দিয়ে কিভাবে গেছে তা বলে বোঝানো সম্ভব নয়। সারা রাত আমরা সবাই মিলে দোয়া পড়ে আর কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। সকাল হওয়ার পর আমরা ভাইয়াকে ধরাধরি করে উঠানে নিয়ে আসলাম। রাতের বেলা এত চিল্লাচিল্লি হলেও গ্রামের কোনো মানুষ ভয়ে আসেনি, কিন্তু সকাল হতেই পুরো গ্রামের মানুষ আমাদের বাড়িতে ভিড় করল। সবাই দেখতে চাইছিল আসলে কি হয়েছে। আজানের ঠিক আগে ভাইয়ার অবস্থার একটু উন্নতি হয়েছিল, কিন্তু সকাল হতেই আবার সেই একই অবস্থা ফিরে এলো। তার মুখ বাঁকা হয়ে গেল এবং শরীর আবার কুঁকড়ে যেতে লাগলো। রাতেই বাবাকে ফোন করা হয়েছিল। বাবা সকাল সকাল বাড়িতে পৌঁছে গেলেন। বাবা এসেই বুঝতে পারলেন
এটা সাধারণ কোনো অসুখ নয়। তিনি সাথে সাথে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন এবং যে জিনিসটা ভায়াকে কষ্ট দিচ্ছিল তাকে হাজির করার চেষ্টা করলেন। বিশ্বাস করুন আর নাই করুন, বাবা সেই অশুভ শক্তিকে হাজির করেছিলেন। তখন সেই অশুভ আত্মাটা কথা বলতে শুরু করল। সে বলল যে সে অনেক বৃদ্ধ এবং সে সহজে ভায়াকে ছেড়ে যাবে না। সে আরও বলল, আমি ওর কাছে যেতে চাইনি, ও নিজে আমার এলাকায় ঢুকে পড়েছিল। যেহেতু সে আমার আয়ত্তের ভেতর এসেছে, তাই আমি ওকে কষ্ট দিচ্ছি। বাবা তখন তাকে অনেক অনুনয় বিনয় করলেন এবং বললেন যে ছেলেটা অনেক ছোট, সে মারা যাবে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর অবশেষে সেই আত্মাটা চলে যেতে রাজি হলো। বাবা ভায়াকে তাবিজ দিলেন, বিশেষ পানি দিয়ে গোসল করালেন। এরপর থেকে ভায়া আস্তে আস্তে সুস্থ হতে শুরু করল। তবে সেই আত্মাটা যাওয়ার আগে একটা হুমকি দিয়ে গিয়েছিল যে সে আবারও ফিরে আসবে এবং আবারও ক্ষতি করার চেষ্টা করবে। পুরো ঘটনাটা এখনও আমার মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। এটাই ছিল আমার জীবনের সেই ভয়ানক সত্য ঘটনা। পুরো ঘটনাটি শুরু হয়েছিল 2013 সালে, আর সেই সন্ধ্যার কথাটা ভাবলে আজও অনেকের গা শিউরে ওঠে। এই রহস্যময় সময় কাহিনীর কেন্দ্রে ছিলেন 22-23 বছর বয়সী একজন তরুণ হুজুর, যিনি একটি মসজিদে ইমামতি করতেন। মাগরিবের নামাজের পর তিনি নিয়মিত রিফাত নামের একটি ছেলেকে আরবি পড়াতে যেতেন। রিফাতদের বাড়ি ছিল লাহোরিয়া বাজারের কাছেই। নিয়ম অনুযায়ী তিনি পড়ানো শেষ করে আবার এশার নামাজের জন্য মসজিদে ফিরে আসতেন। তবে ওই দিন পড়ার মাঝখানে রিফাত হঠাৎ বলল যে সে একটু ওয়াশরুমে যাবে। আপনারা জানেনই যে গ্রাম বাংলায় সাধারণত ওয়াশরুমগুলো ঘরের কিছুটা বাইরে থাকে। রিফাত বাইরে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ চিৎকার শুরু করে দিল। সে অত্যন্ত আতঙ্কিত স্বরে বারবার তার মাকে ডাকছিল। তখন বাড়িতে রিফাতের বাবা বা দাদা কেউ ছিল না, শুধু তার মা আর ওই হুজুর ছিলেন। হুজুর আর রিফাতের মা টর্চ লাইট নিয়ে দৌড়ে বাইরে গেলেন দেখার জন্য যে আসলে কি হয়েছে। যখন তারা টর্চের আলো ফেললেন, তখন তাদের চোখ কপালে উঠে গেল। রিফাত আঙুল দিয়ে দেখালো সেখানে অদ্ভুত প্রকৃতির এক সাপ পড়ে আছে। এমন সাপ তারা আগে কখনো দেখেনি। সাপটি দেখতে যেমন সুন্দর, তেমনি অন্য সব সাপের চেয়ে আলাদা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাপটি সেখান থেকে পালিয়ে যাচ্ছে না, বরং এক জায়গাতেই নড়াচড়া করছে। হুজুর তখন দ্বিধায় পড়ে গেলেন যে সাপটিকে কি মারবেন নাকি ছেড়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন সাপটিকে মেরেই ফেলবেন। একটি লাঠি এনে তিনি সাপটির গায়ে আঘাত করলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেটি মারা গেল। সাপটি এতই অদ্ভুত আর সুন্দর ছিল যে হুজুর কৌতূহলবশত তার মোবাইলে সাপের কয়েকটি ছবি তুলে রাখলেন। সাপটি মারা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। এর পরের দিন অর্থাৎ শুক্রবার ফজরের নামাজের পর হুজুরের অভ্যাস ছিল একটু ঘুমানো। তিনি যখন ঘুমাচ্ছিলেন, হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর তিনি শুনলেন বাজারের এক লোক তাকে জরুরিভাবে লাহোরিয়া বাজারে ডাকছে। কারণ হিসেবে বলল, এক অপরিচিত বৃদ্ধ ভদ্রলোক নাকি হুজুরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। হুজুর দ্রুত তৈরি হয়ে বাজারে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন অত্যন্ত সুন্দর আর নুরানি চেহারার এক মুরব্বি বসে আছেন। হুজুরকে দেখা মাত্রই তিনি সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর তাকে সালাম দিলে বৃদ্ধ লোকটিও সালাম নিলেন এবং সরাসরি একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, বাবা, আপনাকে আজই আমার সাথে মিঠাপুর নামের একটা জায়গায় যেতে হবে। সেখানকার এক মসজিদে আপনার ইমামতির ব্যবস্থা করা হয়েছে। আপনি এখন যেখানে আছেন তার চেয়ে দ্বিগুণ বেতন আপনাকে দেওয়া হবে। তবে শর্ত হলো আপনাকে এখনই আমার সাথে রওনা হতে হবে। হুজুরের মনে তখন হাজারো প্রশ্ন আর সন্দেহের জন্ম নিল। কেন তাকে এত দ্রুত যেতে হবে? আর এই বৃদ্ধ লোকটাই বা কে? হুজুর তখন বললেন, দেখুন, আমি তো এখানে একটা চাকরি করি। হুট করে এভাবে দায়িত্ব ছেড়ে তো কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু বৃদ্ধ লোকটা ছিল একদম নাছোড়বান্দা। তিনি বেশ জোর দিয়েই বললেন, না, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। আপনার বদলে অন্য কাউকে এখানে কয়েকদিনের জন্য রেখে আপনি আমার সাথে চলুন। আগামী শুক্রবার মিঠাপুর মসজিদের জুম্মার নামাজটা আপনাকেই পড়াতে হবে। এই অদ্ভুত প্রস্তাবে হুজুর একদম থমকে গেলেন। সচরাচর তো অপরিচিত কেউ এভাবে এসে হুকুম করে না। শেষমেশ নিজের ছোট ভাইকে মসজিদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে
তিনি ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই সময়ের সাধারণ যাতায়াত ব্যবস্থা ব্যবহার করেই তারা মিঠাপুরে পৌঁছালেন। সেখানে গিয়ে হুজুর নিয়ম মতো জুম্মার নামাজ পড়ালেন। এরপর আসর, মাগরিব আর এশার নামাজও শেষ হল। দিনটা ছিল হুজুরের জন্য বেশ ক্লান্তিকর। এশার নামাজের পর হুজুর যখন তার ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো, ঠক ঠক। দরজা খুলতেই দেখলেন সেই একই বৃদ্ধ মুরব্বি দাঁড়িয়ে আছেন, যিনি তাকে সকালে এখানে নিয়ে এসেছিলেন। মুরব্বি গম্ভীর গলায় বললেন, আপনাকে এখনই আমার সাথে বের হতে হবে। হুজুর কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে আবার কোথায় যাব? আর আপনার বাড়ি বা আসলে কোথায়? মুরব্বি উত্তর দিলেন, আমার বাড়ি এই মসজিদের একদম কাছেই। আপনি যে মসজিদে নামাজ পড়ালেন তার আশেপাশেই। কিন্তু ঠিক কোন গ্রামে বা কোন বাড়িতে সেটা তিনি পরিষ্কার করে বললেন না। হুজুর যখন যাওয়ার কারণ জানতে চাইলেন, তখন বৃদ্ধ যা বললেন তা শুনে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। বৃদ্ধ বললেন, আমার ছেলে মারা গেছে। আপনাকে এখনই গিয়ে তার দাফন কাফনের সব ব্যবস্থা করতে হবে। হুজুর প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না। অচেনা জায়গা, তার উপর মাঝরাত, মনে একটা অজানা ভয় তো কাজ করছিলই। কিন্তু মুরব্বি এমনভাবে পীড়াপিড়ি শুরু করলেন যে হুজুর শেষ পর্যন্ত না বলে পারলেন না। তিনি রাজি হলেন এবং মুরব্বির সাথে বেরিয়ে পড়লেন। মুরব্বির সাথে আরও দুজন লোক এসেছিল। তখন বর্ষার সময় চারপাশের বিলে বেশ পানি জমেছে। হুজুর জানতেন না তাদের ঠিক কোথায় যেতে হবে। তিনি দেখলেন মুরব্বি একটা বিশাল নৌকা নিয়ে এসেছেন। সবাই নৌকায় ওঠার পর সেটা চলতে শুরু করল। কিছুক্ষণ যাওয়ার পর হুজুর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। চাঁদের পরিষ্কার আলোতে তিনি দেখলেন নৌকাটা আসলে বিলের পানির ওপর দিয়ে চলছে না। বিলের ধারের বড় বড় ঘাস আর গাছপালার পাশ দিয়ে নৌকাটা যেন মাটির ওপর দিয়ে অবলীলায় ভেসে যাচ্ছে। এটা দেখে হুজুর প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তার বুক দুরুদুরু কাঁপতে শুরু করল এবং তিনি বুঝতে পারলেন এখানে স্বাভাবিক কিছু ঘটছে না। এখনই আসল রহস্যটা ফাঁস হতে যাচ্ছে, যা শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। হুজুর কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই বৃদ্ধ হুজুরের মনের কথা বুঝতে পেরে বলে উঠলেন, বাবা, ভয় পেও না। তুমি নিশ্চয়ই এতক্ষণে সব কিছু দেখে বুঝে গেছো যে আমরা সাধারণ কোনো মানুষ নই। আমরা আসলে জিন সম্প্রদায়। আমার জোয়ান ছেলেটা মারা গেছে, আর তাকে শেষ গোসল করানো থেকে শুরু করে জানাজা আর দাফন সব ধর্মীয় কাজ তোমাকেই করতে হবে। হুজুর তখন এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তিনি নিজের চোখে দেখছেন চারপাশে সবাই দেখতে মানুষের মতো হলেও তারা আসলে জিন, আর নৌকাটা মাটির ওপর দিয়ে শূন্যে ভেসে চলছে। সাহস সঞ্চয় করে তিনি জিজ্ঞেস করলেন, আপনার ছেলে ঠিক কখন মারা গেছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর। হুজুর অবাক হয়ে বললেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এখনো মৃতদেহ রেখে দিয়েছেন? বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। সব কাজ তোমাকেই করতে হবে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। হুজুর তখন কাঁপা গলায় জানতে চাইলেন, কিন্তু আমাকেই কেন নিয়ে যাচ্ছেন? আপনাদের মধ্যে কি কেউ ছিল না? সেই মুরব্বি তখন তাকে বললেন, বাবা, আমি তোমাকে শুধু একটা জিনিস দেখাতে চাই। যখন কোনো বাবা মায়ের কোল খালি হয়ে যায়, তখন তাদের মনের অবস্থা কেমন হয়, সেই কষ্টটাই তোমাকে আজ নিজের চোখে দেখতে হবে। চলো আমার সাথে। হুজুর তো ভয়ে একদম শেষ, কিন্তু ওই মুরব্বি তাকে সাহস দিয়ে বললেন, ভয় পেও না। তোমাকে যেভাবে নিয়ে এসেছি ঠিক সেভাবেই সুস্থ শরীরে আবার বাড়িতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তুমি একদম ভয় পেও না। তার কথা বলার ধরন আর ব্যবহার এতই অমায়িক ছিল যে হুজুর রীতিমতো অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর নৌকাটি একটি অদ্ভুত বাড়ির সামনে এসে থামল। নৌকা থেকে নামার পর তিনি যা দেখলেন তা দেখে তার পিলে চমকে গেল। সেখানে সাদা জুব্বা পরা আর লম্বা সাদা দাড়িওয়ালা অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। ভেতর থেকে কান্নার হৃদয় বিদারক শব্দ ভেসে আসছে। আর ওই বাড়ির নকশাটাও ছিল একদম অন্যরকম।
আমাদের সাধারণ মানুষের বাড়ির মতো মোটেও নয়। মুরব্বী তখন তাকে বললেন, বাবা, ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে। বেশিক্ষণ রাখলে লাশে পচন ধরতে পারে। তুমি তাড়াতাড়ি তাকে শেষ গোসলটা করিয়ে দাও। হুজুর ওই লাশের গোসল করাতে গিয়ে ভয়ে আর আতঙ্কে একদম জ্ঞান হারিয়ে ফেললেন। বন্ধুরা, আমরা সাধারণত জিনের যেই গল্পগুলো শুনে থাকি সেখানে আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে আর চোখ খুলে দেখে সে নিজের বাড়িতে। কিন্তু এখানে তা হলো না। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন চারদিকে সে জিনেরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটা কোনো স্বপ্ন ছিল না। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী রহস্যগুলো মিস না হয়ে যায়। তিনি আবারও সেই লাশের গোসল সম্পন্ন করলেন। এরপর জানাজার পালা। জানাজা পড়ানোর দায়িত্বও পড়ল ওই ভাইয়ের ওপরেই। কিন্তু জানাজা পড়াতে গিয়ে তিনি আবারও জ্ঞান হারালেন। জানাজা পড়ানোর সময় জিনেরা আবারও তার জ্ঞান ফিরিয়ে আনল। জ্ঞান ফেরার পর তিনি জানাজা সম্পন্ন করলেন এবং তাকে দাফনও করা হলো। এভাবে পুরো ঘটনায় তিনি মোট 3 বার অজ্ঞান হয়েছিলেন। জানাজা থেকে শুরু করে সব কাজ শেষ হওয়ার পর সেই মুরব্বি জিন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। তবে যাওয়ার আগে তিনি হুজুরকে একটা চরম উপদেশ দিলেন। তিনি বললেন, বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল সেটা তো তুমি নিজের কানেই শুনলে। তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, কখনো রাতের বেলা হুটহাট সাপ মারতে যেও না। কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, যদি না সে তোমার ক্ষতি করে। বিশেষ করে রাতে সাপ মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থেকো, না হলে আমার মতো আরও অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে মুরব্বী 2 জন জিনকে বললেন হুজুরকে পৌঁছে দিয়ে আসতে। তারা ঠিক আগের মতোই তাকে মসজিদের কাছে এনে নামিয়ে দিল। হুজুর ভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মেইন কম্পাউন্ডে আসার আগেই সেখানে একটু কাদা ছিল। সেই কাদার মধ্যে পা পিছলে পড়ে গিয়ে তিনি আবারও জ্ঞান হারালেন। ফজরের সময় মুসল্লিরা যখন নামাজ পড়তে এলেন, তখন তারা হুজুরকে ওই অবস্থায় কাদার মধ্যে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন। তারা ধরাধরি করে তাকে জাগিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার এই দশা কেন? কি হয়েছিল আপনার সাথে? কিন্তু ওই জিন তাকে একদম পরিষ্কারভাবে মানা করে দিয়েছিল যেন সে এই রহস্যময় ঘটনার কথা কাউকে না জানায়, যার কারণে তার মনে এক ধরনের ভয় কাজ করছিল এবং সে কাউকেই সত্যিটা বলার সাহস পায়নি। যখন গ্রামের মানুষ তাকে কাদার মধ্যে পড়ে থাকতে দেখে নানা প্রশ্ন করতে শুরু করল, তখন সে একটা মিথ্যে অজুহাত দিয়ে দিল। সে বলল যে ফজরের সময় আজান দিতে যাওয়ার পথে অন্ধকারের মধ্যে হঠাৎ তার পা পিছলে যায় এবং সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এভাবেই সে সবার কৌতূহলী প্রশ্নগুলোকে এড়িয়ে যায় এবং আসল ঘটনাটি নিজের মনেই চেপে রাখে। তবে গল্পের আসল মোড় তো আসে এরপর থেকে এক অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। ওই ব্যক্তি যখন গভীর রাতে মসজিদের ভেতর একাকী তাহাজ্জুদের নামাজ পড়তেন, তখন প্রায় সেই জিনটি তার সামনে এসে হাজির হতো। তারা 2 জন দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে কথা বলতো। একদিন ওই জিনটি তাকে বলল, আমার প্রিয় সন্তান তো মারা গেছে, কিন্তু আমি সে তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। তুমি যেহেতু অনেক নেককার এবং নিয়মিত নামাজ রোজা করো, তাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন থেকে আমি তোমাকে আমার নিজের সন্তানের চোখেই দেখব। জিনটি তাকে আরও অভয় দিয়ে বলেছিল যে তার জীবনে যখনই কোনো বিপদ বা সমস্যা আসবে, সে যেন তাকে জানায়। আল্লাহর রহমতে সে সাধ্যমতো সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে। সেই রাতের পর থেকে ওই জিনটি প্রায়ই তার কাছে আসত এবং তারা 2 জনে মিলে বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা করত। এমনকি মাঝে মধ্যে ওই ভাই যখন নামাজে দাঁড়াতেন, সেই জিনটি তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করত। গত রোজার ঈদের সময়ও যখন সবাই একসাথে নামাজ পড়ছিল, তখন ওই জিনটি সবার অগোচরে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এটা অন্য কেউ দেখতে না পেলেও সেই ভাই পরিষ্কারভাবে অনুভব করতে পেরেছিলেন। আলামিন ভাই যখন কোনো একটা অতিপ্রাকৃত বিষয় নিয়ে তার সাথে আলোচনা করছিলেন,
তখন তিনি এই কাহিনীটি তাকে জানান। আলামিন ভাই যখন ভূত.com-এ এই গল্পটি শেয়ার করার প্রস্তাব দেন, তখন ওই ব্যক্তি বলেছিলেন যে এর জন্য সেই জিনের কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর যখন আবার তাদের দেখা হলো, তখন তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। জিনটি একটি বিশেষ শর্তে রাজি হয়, তা হল ওই ব্যক্তির আসল পরিচয় বা নাম কোনোভাবেই প্রকাশ করা যাবে না, কারণ এই গল্পের পেছনে একটি বড় শিক্ষা রয়েছে। শিক্ষাটি হল রাতের বেলা কোনো প্রাণীকে অকারণে আঘাত করা বা মেরে ফেলা মোটেও উচিত নয়। এই শর্ত মেনেই আমরা আজ আপনাদের কাছে গল্পটি তুলে ধরেছি। এখনও সেই ভাইয়ের সাথে ওই জিনের নিয়মিত যোগাযোগ আছে। আমরা আজ তার অনুমতি সাপেক্ষেই এই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আশা করছি এই রহস্যময় অভিজ্ঞতাটি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে যদি আবার সুযোগ তৈরি হয় এবং অনুমতি পাওয়া যায়, তবে আমি অবশ্যই চেষ্টা করব সেই ভাইকে সরাসরি লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের কণ্ঠেই এই রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনতে পারবেন। তবে এখন কোথাও যাবেন না, কারণ সামনে আরও আকর্ষণীয় কিছু অপেক্ষা করছে। আমরা এখন সরাসরি একটি অডিও ক্লিপ শুনব এবং সেটি শেষ করে নতুন একজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং রেডিও ফুর্তি 100 FM শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রাজুল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং সামনের দিনগুলোতেও ইনশাআল্লাহ অনেক ভালো থাকবেন। ভাবুন তো, একটি 4-5 বছরের বাচ্চা যদি এমন কিছু আঁকে যা দেখে অভিজ্ঞ শিল্পীরাও অবাক হয়ে যাবেন, তাহলে আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? আজ আমি আপনাদের আমার বন্ধু জনির জীবনের এমন এক সত্য ঘটনা শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। জনি এখন আমার সাথেই এখানে থাকে। সে জাতিতে একজন পর্তুগিজ। তো কথা আর না বাড়িয়ে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আজ থেকে প্রায় 18-19 বছর আগের কথা। জনি তখন একদম ছোট, সবেমাত্র নতুন একটি স্কুলে ভর্তি হয়েছে। তবে একটা কথা শুরুতেই বলে রাখা ভালো, পর্তুগালে স্কুলের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। যেমন, কোনো বাচ্চা যখন নতুন স্কুলে ভর্তি হয়, তখন অন্তত প্রথম 1 বা 2 বছর তার মাকে নিয়ম করে স্কুলে দিয়ে আসতে হয় এবং স্কুল ছুটির পর আবার নিয়ে আসতে হয়। জনি আমাকে যেভাবে পুরো ঘটনাটি বলেছে, আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তা তুলে ধরছি। সেদিন ছিল জনির স্কুলের একদম প্রথম দিন। নতুন স্কুল নিয়ে ও ভীষণ উত্তেজিত আর আনন্দিত ছিল। ওর মা ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসলেন এবং বাকি সব সাধারণ বাচ্চাদের মতো জনিও স্কুলে গেল, ক্লাস করল এবং সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করল। কিন্তু যখন ক্লাস প্রায় শেষের দিকে, ঠিক তখনই ওর চোখে পড়ল একটি অদ্ভুত দৃশ্য। জনি খেয়াল করল ক্লাসের একদম শেষ বেঞ্চে একটি ছেলে একা বসে আছে। বাচ্চাটিকে দেখে ওর কাছে কেন জানি খুব অদ্ভুত মনে হলো। অদ্ভুত হওয়ার কারণ ছিল এই যে সে কারোর সাথে কোনো কথা বলছিল না, শুধু একা শেষ বেঞ্চে বসে থাকত। সে সবসময় নিচের দিকে তাকিয়ে থাকত এবং আপন মনে কিছু একটা লিখত অথবা আঁকত। প্রথম দিন জনির কাছে ব্যাপারটা খুব একটা সিরিয়াস মনে হয়নি। ও ভেবেছিল হয়তো নতুন পরিবেশ বলে ছেলেটি লজ্জা পাচ্ছে। এখন মজার ব্যাপার হলো, এই ঘটনাটি কিন্তু শুধু একদিনের ছিল না। জনি খেয়াল করল প্রতিদিনই ছেলেটি ক্লাসে আসছে, একদম পেছনের সেই নির্দিষ্ট বেঞ্চটিতে বসছে এবং কারো দিকে না তাকিয়ে বা কথা না বলে নিজের মতো করে নিচের দিকে তাকিয়ে কিছু একটা লিখে যাচ্ছে। এভাবেই ক্লাসের প্রথম সপ্তাহটি কেটে গেল। সপ্তাহের শেষে আমাদের একটি ক্লাস টেস্ট বা সাময়িক পরীক্ষা হলো। পরীক্ষার ফলাফল দেওয়ার পর জনির মনে প্রবল ইচ্ছা জাগল সে ওই ছেলেটির সাথে অন্তত একবার কথা বলবে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে যা জনি কল্পনাও করতে পারেনি। সে যখন ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি? তখন ছেলেটি কেবল একবার জনির দিকে তাকালো। তার চোখের দৃষ্টি ছিল একদম অন্যরকম। সে কোনো উত্তর না দিয়ে আবারও মাথা নিচু করে নিজের কাজে মন দিল। জনির কৌতূহল আরও বেড়ে গেল। সে একটু উঁকি দিয়ে দেখতে চাইল যে ছেলেটি আসলে কি করছে। আর তখনই সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখল ছেলেটি একটি স্কেচ বা ছবি আঁকছে। বিশ্বাস করুন,
4 থেকে 5 বছরের একটা বাচ্চার পক্ষে ওইরকম নিখুঁত ছবি আঁকা প্রায় অসম্ভব ছিল। ছবিটা এতই সুন্দর আর জীবন্ত ছিল যে জনি অবাক হয়ে ভাবছিল, এতটুকু একটা ছেলে কিভাবে এত সুন্দর করে ছবি আঁকতে পারে। জনি তখন তাকে আবারও জিজ্ঞেস করল, তুমি কি আঁকছো? তখন ছেলেটি খুব গম্ভীর গলায় উত্তর দিল, তোমার কিছু লাগবে? এই কথা শুনে জনি একদম ভরকে গেল। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় ফিরে এলো। এবার আসি পরের সপ্তাহের ঘটনায়। সেই সপ্তাহে আমাদের কোনো পরীক্ষা ছিল না, কিন্তু তার পরের সপ্তাহে আবারও পরীক্ষা ছিল। হঠাৎ একদিন জনি দেখল সেই অদ্ভুত ছেলেটি নিজে থেকেই জনির টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। সে জনিকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি পরীক্ষার রুটিন আছে? জনি তো রীতিমতো শকড। যে ছেলেটি কারো সাথে কথা বলে না, সে আজ নিজে থেকে এসে কথা বলছে। জনি তাকে রুটিনটা দিল এবং সুযোগ বুঝে তার নাম জিজ্ঞেস করল। ছেলেটি জানালো তার নাম হচ্ছে অ্যালেক্স। এরপর থেকে তাদের মধ্যে টুকটাক কথা হতে শুরু করল এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। অ্যালেক্স জনির সাথে অনেক কিছুই শেয়ার করত, কিন্তু একটা বিষয় জনি লক্ষ্য করল, অ্যালেক্স তার ব্যক্তিগত জীবন বা পরিবার সম্পর্কে কখনোই কিছু বলতে চাইত না। জনি ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তাদের বন্ধুত্ব চালিয়ে যেতে থাকল। এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, অ্যালেক্সের মাও কিন্তু প্রতিদিন তাকে স্কুলে নিতে আসতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অ্যালেক্সের মাও ঠিক অ্যালেক্সের মতোই ছিলেন। তিনি স্কুলের অন্য কোনো অভিভাবকের সাথে কথা বলতেন না। সাধারণত দেখা যায় স্কুল ছুটির পর মায়েরা একে অপরের সাথে গল্প করেন, কিন্তু অ্যালেক্সের মা একদম শেষ মুহূর্তে আসতেন এবং অ্যালেক্সকে নিয়ে দ্রুত চলে যেতেন। তাকে দেখে মনে হতো তিনি যেন কারো সাথে মিশতে ভয় পাচ্ছেন বা কোনো কিছু লুকিয়ে রাখছেন। এভাবেই তাদের স্কুলের প্রথম বছরটি প্রায় শেষ হয়ে এলো। বছরের শেষে স্কুলে ছোটখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের পর জনি অ্যালেক্সকে প্রস্তাব দিল, চলো আজকে তুমি আমার বাসায় যাবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করব আর অনেক মজা করব। তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। এই কথা শোনার সাথে সাথে অ্যালেক্সের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। সে নিচু স্বরে বলল, আমি আসব, কিন্তু আমার মা আসবে না। জনি আর বেশি কিছু না ভেবে তাকে রাজি করিয়ে ফেলল। পরের দিন সকালে অ্যালেক্স জনির বাসায় এলো। তারা দুজনে মিলে অনেক সময় কাটালো। অ্যালেক্স যে কত বড় মাপের শিল্পী ছিল তা জনি আবারও বুঝতে পারল যখন অ্যালেক্স জনির কিছু স্কেচ করে দিল। ছবিগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো কোনো জীবন্ত মানুষের ছবি, যেন এখনই কথা বলে উঠবে। জনির মাও এই প্রতিভা দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, এটি হয়তো সৃষ্টিকর্তার দেওয়া কোনো বিশেষ উপহার। বিকেলবেলা যখন বাড়ি ফেরার সময় হলো, তখন জনির মা বললেন, চলো অ্যালেক্স, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু অ্যালেক্স সাথে সাথে মানা করে দিল। সে বলল সে একাই যেতে পারবে। জনির মা একটু ইতস্তত বোধ করলেও ছেলেটি যেহেতু বারবার মানা করছিল, তাই তিনি আর জোর করলেন না। অ্যালেক্স একাই চলে গেল। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটি এলো তার পরের দিন। পরের দিন ক্লাসে গিয়ে জনি যখন খুব উৎসাহের সাথে অ্যালেক্সকে বলল, অ্যালেক্স, এবার আমি তোমার বাসায় যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? এই কথাটি শোনার সাথে সাথে অ্যালেক্স যেভাবে আঁতকে উঠল এবং তার চোখে মুখে যে আতঙ্কের ছাপ দেখা গেল, তা দেখে জনি নিজেও ভয় পেয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন অ্যালেক্স, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা কি আছে? আমি তোমার বাড়িতে গেলে তোমার মা কি রাগ করবেন? আমার এই প্রশ্নের পর অ্যালেক্স প্রায় 5-6 সেকেন্ড একদম চুপ ছিল। ওর ওই নীরবতা আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। কিছুক্ষণ পরও বলল, না, কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই আসতে পারো। তবে ও বলল যে ও যখন ঠিক মনে করবে তখনই আমাকে ডাকবে। কিন্তু কেন সে সময় নিচ্ছিল? এর প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর অ্যালেক্স একদিন আমাকে বলল, আগামীকাল তুমি আমাদের বাসায় এসো, আমরা একসাথে লাঞ্চ করব। দিনটা ছিল রবিবার। আমি রাজি হলাম। সকালে আমার মা যখন আমাকে স্কুলের সামনে নামিয়ে দিচ্ছিলেন, তখন আমি তাকে সব বললাম। স্কুলের গেটে পৌঁছে দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। মা আমাদের দেখে বললেন, চলো
আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিন্তু এলেক্স সাথে সাথে না করে দিল। ও বলল, না আন্টি, সমস্যা নেই, আমরা চলে যেতে পারবো। মা একটু চিন্তিত হয়ে বললেন যে দুটো বাচ্চা একা যেতে পারবে কিনা। তখন এলেক্স সামনের একটা গাড়ি দেখিয়ে বলল, ওই যে দেখুন, আমার মা ওখানে অপেক্ষা করছেন, তিনিই আমাদের নিয়ে যাবেন। মা নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। কিন্তু আসল খেলা তো কেবল শুরু হতে যাচ্ছিল। আমি এলেক্সের সাথে গিয়ে ওদের গাড়ির পেছনে বসলাম। বসার পর দেখলাম এলেক্স আর ওর মা খুব নিচু স্বরে ফিস ফিস করে কি যেন বলছে। আমি পেছনে থাকায় ওদের কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর এলেক্সের আম্মু আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়ে বললেন যে তার কিছু শপিং আছে, তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে এলেক্স আমাকে যা বলল তা শুনে আমি বেশ অবাক হলাম। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এলেক্স আমাকে খুব গম্ভীরভাবে কিছু কথা বলল। তবে কথাগুলো বলার আগে সে আমাকে সতর্ক করে দিল যেন আমি তাকে কোনো প্রশ্ন না করি। ও বলল, তুমি যে আজ আমার সাথে আসছো এই কথাটি কাউকে বলবে না। তোমার মাকে জানিয়েছো ঠিক আছে, কিন্তু স্কুলে কাউকে বলবে না। এরপরও বলল, আমার সাথে যাওয়ার পর তুমি যা যা দেখবে তা দেখে একদমই ভয় পাবে না। আমি তোমার পাশেই থাকব। তোমার যদি কিছু জানার থাকে তবে শুধু আমাকেই জিজ্ঞেস করবে, আমি ছাড়া কাউকে কিছু জিজ্ঞেস করবে না। ওর কথাগুলো শুনে আমি ভীষণ অবাক হলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন, কি হয়েছে? আর তোমার বাড়িতে এমন কি আছে যা কাউকে বলা যাবে না? সে তখন আমাকে বেশ গম্ভীরভাবে বলে দিল, তোমাকে তো আগেই বলেছি কোনো প্রশ্ন করবে না। বিশ্বাস করুন, একটা ছোট বাচ্চা যে এত সুন্দর আর গুছিয়ে কথা বলতে পারে সেটা ওই বয়সে আমার একদমই জানা ছিল না। ওর কথা বলার ধরন আর ব্যক্তিত্ব দেখে আমি এতটাই অবাক হয়েছিলাম যে আর কোনো পাল্টা প্রশ্ন করার সাহস পেলাম না। শুধু চুপচাপ ওর পাশে ঠায় দাঁড়িয়ে থাকলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা আসলেন। এরপর আমরা সবাই মিলে গাড়িতে করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করলাম। এখানে একটা কথা বলে রাখি, পর্তুগালে কিন্তু আমাদের দেশের মতো বাসার নিচে সাধারণত কোনো গ্যারেজ থাকে না। মানুষ রাস্তার ধারের পার্কিং স্লটেই নিয়ম মেনে গাড়ি রাখে। তো গাড়িটা ঠিকমতো পার্ক করে আমি, এলেক্স আর ওর মা একসাথে হাঁটতে শুরু করলাম। ওর মা সবার সামনে হাঁটছিলেন আর আমি আর এলেক্স ছিলাম একটু পেছনে। তবে আমাদের মধ্যে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। পুরো পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত ছিল। কিন্তু আসল রহস্য তো শুরু হলো একটু পরেই। হাঁটতে হাঁটতে এলেক্সের মা হুট করে একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। আমি কৌতূহল নিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কোনো জনমানুষ বা বাড়িঘর দেখতে পেলাম না। জায়গাটা ছিল একটা বিশাল বড় জৈতুন গাছের নিচে, যেটার বয়স হবে প্রায় 80 থেকে 90 বছর। ঠিক ওই মুহূর্তে এলেক্স হঠাৎ করে শক্ত করে আমার হাত ধরল আর ওর মা ধরল এলেক্সের হাত। এরপর এলেক্সের আম্মু ওই বিশালাকার গাছটিতে তার একটি হাত দিয়ে আলতো করে স্পর্শ করলেন। আর ঠিক 1 সেকেন্ডের ভেতরে মনে হলো আমাদের চারপাশের চেনা দুনিয়াটা পুরোপুরি বদলে গেল। এখন শুনুন এরপর কি হলো। যেখানে একটু আগে আমি শুধু ধু ধু ফাঁকা মাঠ দেখেছিলাম, ঠিক সেই জায়গায় এখন বিশাল সব গাছপালা আর অনেক মানুষ আশেপাশে দিব্যি হাঁটাচলা করছে। এমনকি একটু সামনে এগোতেই চোখে পড়ল চমৎকার একটি বাড়ি। বাড়িটার চারপাশ ছিল হলুদ রঙের এক অদ্ভুত সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা। আর ঠিক সামনেই ছিল একটা পুকুর, যেটা দেখতে অনেকটা আধুনিক সুইমিং পুলের মতো। পুকুরটার পানি ছিল একদম স্বচ্ছ আর হালকা নীল রঙের। আমরা হাঁটতে হাঁটতে যখন বাড়ির একদম সামনে গেলাম, দেখলাম সদর দরজাটা খোলাই আছে। আমরা 3 জন একসাথে ঘরের ভেতর পা রাখলাম। ভেতরে ঢুকতেই দেখলাম একজন লোক বসে আছেন। আমার বুঝতে আর বাকি রইল না যে উনিই হচ্ছেন এলেক্সের বাবা। তিনি খুব নম্রভাবে আমার সাথে কথা বললেন, কিন্তু আমি তখন চরম শকের মধ্যে ছিলাম। আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, আসলে আমার সাথে কি হচ্ছে, আমি এসব কি দেখছি। এই বয়সে আমার এত বোধশক্তি ছিল না যে কাউকে কিছু গুছিয়ে জিজ্ঞেস করব। আমি তো তখন ছোট্ট একটা বাচ্চা। আমার চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে যে আমি ঠিক কি বলবো তা বুঝতে পারছিলাম না।
ঠিক ওই মুহূর্তে এলেক্সের বাবা আমার মনের অবস্থা বুঝতে পেরে অভয় দিয়ে বললেন, ভয় পেও না। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কিছু খাবো কিনা। আমি তখন ভয়ে আর সংকোচে ওনাকে বললাম যে আমি কিছুই খাবো না। কিন্তু এলেক্স আমাকে বারবার অনুরোধ করে বলল, কিছু একটা খেয়ে নাও, তারপর আমরা সবাই মিলে বাইরে যাব। এরপর আমাদের জন্য কিছু নাস্তা বা স্ন্যাক্স আনা হলো। আমরা সেগুলো খেয়ে নিয়ে বাড়ির বাইরে বের হলাম। বাইরে আপনি কি কখনো এমন কারোর সাথে মিশেছেন যার আসল পরিচয় জানলে আপনার কলিজা শুকিয়ে যাবে? ঠিক এই মুহূর্তেই অ্যালেক্স আমাকে এমন কিছু বলতে যাচ্ছিল যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। অ্যালেক্স তখন আমাকে বলল যে না, আমি তার কোনো ক্ষতি করিনি, বরং সে আমাকে অনেক বেশি পছন্দ করে বলেই আমার সাথে বন্ধুত্ব করেছে এবং এমনকি আমাকে নিজের বাড়িতেও নিয়ে এসেছে। কিন্তু এরপর অ্যালেক্স আমাকে একটা বিশেষ অনুরোধ করল। সে খুব সিরিয়াস হয়ে বলল, প্লিজ আজকের এইসব কথা তুমি আর কাউকে কোনোদিন বলো না। তুমি বললে তোমার হয়তো সরাসরি কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি তাকে অনেক বিশ্বাস দিয়ে বললাম যে আমি কাউকে কিচ্ছু বলবো না। তখন আমি তাকে ভয় মেশানো কণ্ঠে বললাম, প্লিজ অ্যালেক্স, আমাকে আমার বাড়িতে ঠিকভাবে পৌঁছে দিয়ে এসো। অ্যালেক্স আমাকে আশ্বস্ত করে বলল যে ভয় পাওয়ার একদমই কিছু নেই। সে আর তার মা দুজনে মিলেই আমাকে খুব সুন্দরভাবে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। যেহেতু আমি তাদের মেহমান, তাই আমার কোনো ভয় নেই। তবে সে বারবার একটাই কথা বলছিল, এই গোপন কথা যেন কোনোভাবেই অন্য কেউ না জানে। অ্যালেক্সের এই কথাগুলো শুনে আমি মনে কিছুটা সাহস পেলাম। এরপর কৌতূহলবশত আমি অ্যালেক্সকে বললাম, তোমার নিজের সম্পর্কে আমাকে কিছু বলো না। তখন অ্যালেক্স যা বলল তা শুনে আমার জাস্ট মাথা ঘুরে গেল। সে বলল তার বয়স নাকি ৮০ বছর। সে আরও জানাল যে তারা যখন সাধারণ মানুষের সাথে মেলামেশা করে তখন তারা একদম আমাদের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করে, যাতে কেউ কিছু টের না পায়। কিন্তু এখানে একটা রহস্যময় ব্যাপার আছে যা শুনলে আপনি চমকে যাবেন। অ্যালেক্সের এই কথাগুলো শোনার পর আমি নিজের চোখ আর কানকে একদমই বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যা কিছু ঘটছিল তা যেন কোনো অলৌকিক সিনেমার দৃশ্য। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো। সেখানে তার আরও 2 ভাই বোন ছিল, তাদের সাথেও আমার পরিচয় করিয়ে দিল। আমরা সেখানে বেশ অনেকটা সময় কাটালাম। যখন দুপুরের সময় হলো, আমরা সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর যখন একদম বিকেল হয়ে এলো, আমি অ্যালেক্সকে বললাম যে এবার আমার বাড়ি ফেরা দরকার, না হলে মা আমার জন্য অনেক চিন্তা করবেন। অ্যালেক্স তখন তার মাকে সবটা বুঝিয়ে বলল। ওর মা সাথে সাথে তৈরি হয়ে আমাদের নিয়ে আবার রওনা দিলেন। আমরা ঠিক যে পথে এসেছিলাম সেই একই পথ দিয়েই ফিরছিলাম। কিন্তু হঠাৎ একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা শূন্যে হাত তুললেন, আর 1 সেকেন্ডের মধ্যেই আমরা দেখি আবার সেই পরিচিত গাছের সামনে চলে এসেছি। আমার কাছে এই বিষয়গুলো এতটাই অদ্ভুত আর ভুতুড়ে ছিল যে আমি গাড়িতে ওঠার পরেই বমি করে দিলাম। বমি করার পর অ্যালেক্সের মা আমাকে নিজে থেকে খুব গম্ভীর গলায় বললেন, আজকে যা যা দেখলে বা শুনলে তা যেন কাউকে না জানাও, এমনকি তোমার মাকেও না। আমি আন্টিকে কথা দিলাম যে আমি কাউকে কিছু বলবো না। আমি তাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম যদি আমার কোনো ভুল হয়ে থাকে। এরপর প্রায় 3-4 মাস অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু একদিন আমি ভুল করে এই গোপন ঘটনাটা আমার এক কাজিনের কাছে শেয়ার করে ফেলি। আমি ভাবতেও পারিনি অ্যালেক্স এটা জানতে পারবে। কিন্তু ঠিক তার পরের দিন স্কুলে আসতেই অ্যালেক্স আমাকে ধর